রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। হাসিনা কার্ড নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ শুরু ভারতের। শনিবার আবার হাসিনার জন্য ভার্চুয়াল বৈঠকের আয়োজন দিল্লি। ইরানের সরকার পরিবর্তনের জন্য ট্রাম্প প্রশাসনের পেছনে লেগে আছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসার প্রস্তুতি ইরানের। পাকিস্তানে নিহত ভারতপন্থী 133 বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী। শনিবার ইসরায়েলের বিমান হামলায় গাজায় নিহত কমপক্ষে 33 জন। ইসরায়েলের কাছে $7 বিলিয়ন মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের। শেখ হাসিনা কার্ড নিয়ে ভারত এবার প্রকাশ্যে মাঠে নেমেছে বাংলাদেশের বিরুদ্ধে। ভারতের লক্ষ্য যে কোনোভাবে হোক আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করে দেয়া। এজন্য নয়াদিল্লি কোনো কিছুর পরোয়া করছে না। ভারতে থাকা শেখ হাসিনার জন্য রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা সহ বাংলাদেশের বিরুদ্ধে যাবতীয় অপতৎপরতার আয়োজন করে দিচ্ছে সরাসরি ভারত সরকার। এজন্য সে বাংলাদেশের কোনো আপত্তি বা আন্তর্জাতিক কোনো আইন কানুনের কোনো ধরনের তোয়াক্কা করছে না। কলকাতার আনন্দবাজারের সর্বশেষ খবর অনুযায়ী শনিবার আওয়ামী লীগের সাথে ভার্চুয়াল বৈঠক করেছেন শেখ হাসিনা। ভার্চুয়াল বৈঠকে শেখ হাসিনার দেয়া দীর্ঘ বক্তব্য রোববার প্রকাশ করেছে আনন্দবাজার। তবে কোন দেশের কোন পর্যায়ের আওয়ামী লীগের নেতাদের সাথে হাসিনা ভার্চুয়াল বৈঠক করেছেন তার কোনো কিছু উল্লেখ নেই আনন্দবাজারের খবরে। আছে শুধু ভার্চুয়াল বৈঠকের নামে শেখ হাসিনার দেয়া দীর্ঘ একটি বক্তব্য। এই বক্তব্যে তিনি বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র বিষোদ্গারের পাশাপাশি তার 15 বছরের শাসনামলের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেছেন। শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার আওয়ামী লীগের 10,000 নেতাকর্মী খুন করেছে। কারাগারে বন্দী হাজার হাজার আওয়ামী নেতাকর্মীদের অকথ্য অবর্ণনীয় নির্যাতন করছে ইউনূস সরকার। এর আগে 23 জানুয়ারি নয়াদিল্লিতে সেফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ নামক একটি মতবিনিময় সভায় শেখ হাসিনার ঘণ্টাব্যাপী একটি অডিও প্রচার করা হয়। রেকর্ড করা এ বক্তব্যে শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচন বানচাল করার নির্দেশ দিয়েছেন দলীয় লোকদের। সরাসরি ভারত সরকারের তত্ত্বাবধানে শেখ হাসিনার জন্য আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। 23 জানুয়ারি শেখ হাসিনার বাংলাদেশ বিরোধী এ অডিও প্রচার নিয়ে আলোচনার মধ্যে আরও একটি উদ্বেগজনক খবর সামনে এসেছে। 21 জানুয়ারি নয়াদিল্লিতে শেখ হাসিনার সাথে 5 ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন লন্ডন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 5 নেতা। তারা গণমাধ্যমের কাছে বলেছেন, কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে প্রাসাদোপম একটি বাড়িতে অত্যন্ত মর্যাদার সাথে ভারত সরকার রেখেছে শেখ হাসিনাকে। নয়াদিল্লির বিলাসবহুল এই বাড়িতে লন্ডন থেকে গিয়ে শেখ হাসিনার সাথে মাঝে মধ্যে বাস করেন তার বোন শেখ রেহানা। 23 জানুয়ারি শেখ হাসিনার অডিও বক্তব্য প্রচারের জন্য ভারতের বিরুদ্ধে করা বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে বাংলাদেশের কাছে ফেরত না দিয়ে তাকে দিয়ে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য আয়োজনের ঘটনা বিশ্বে নজিরবিহীন। ঢাকার প্রতিবাদের কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি নয়াদিল্লি। এ থেকে পরিষ্কার যে তারা বাংলাদেশের বিরুদ্ধে শেখ হাসিনাকে ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশের কোনো আপত্তি আমলে নেবে না। লন্ডন আওয়ামী লীগ নেতাদের সাথে শেখ হাসিনার বৈঠক, মতবিনিময় সভায় শেখ হাসিনার অডিও বক্তব্য প্রচার এবং সর্বশেষ রোববার আনন্দবাজারে শেখ হাসিনার নামে দীর্ঘ বক্তব্য প্রচারের ঘটনায় এটি পরিষ্কার যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রকাশ্যে অঘোষিত যুদ্ধ শুরু করেছে। এর মাধ্যমে ভারত বাংলাদেশের সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টি ও বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির কৌশল নিয়েছে। শেখ হাসিনাকে প্রকাশ্যে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহারের পাশাপাশি নির্বাচন বানচালের জন্য সক্রিয় রয়েছে গোয়েন্দা সংস্থা র। পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত হয়েছে 15 সেনাসহ শতাধিক বেসামরিক নাগরিক। পাকিস্তান আর্মির পাল্টা হামলায় নিহত হয়েছে কমপক্ষে 133 জন হামলাকারী। রোববার বেলুচিস্তানের রাজধানী কোয়েটা এলাকায় ঘটে এ রক্তক্ষয়ী হামলা ও পাল্টা হামলার ঘটনা। হামলার জন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তান সরকার। শনিবার পাকিস্তান আর্মির ওপর হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি। বেলুচিস্তান
বেলুচিস্তান লিবারেশন আর্মির বিবৃতিতে বলা হয়েছে, শনিবার তারা কোয়েটায় পাকিস্তান আর্মি, পুলিশ ও সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে 1 ডজনের বেশি লক্ষ্যবস্তুতে সফল হামলা চালিয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ ISPR এর বিবৃতিতে বলা হয়েছে, শনিবার কোয়েটায় হামলা চালিয়েছে ভারতপন্থী সংগঠন ফিতনা আল হিন্দুস্তানি ও ফিতনা আল খারিজি নামে 2টি সংগঠন। তাদের হামলায় পাকিস্তান নিরাপত্তা বাহিনীর 15 সদস্য সহ গোয়াদরে নিহত হয়েছে শতাধিক বেসামরিক নাগরিক। হামলার সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান আর্মি এবং হামলাকারী 133 জন ভারতীয় সন্ত্রাসী ঘটনাস্থলেই নিহত হয়েছে। পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, শনিবারের হামলার জন্য সরাসরি দায়ী ভারত। ভারতের পরিকল্পনা ও সহায়তায় ভারতপন্থী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এসব সংগঠনকে ভারত অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে থাকে। বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ। পাকিস্তানের মোট 44 ভাগ এলাকা নিয়ে গঠিত এই প্রদেশটি। আফগানিস্তান ও ইরানের সাথে রয়েছে বেলুচিস্তানের দীর্ঘ সীমান্ত। বেলুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করে স্বাধীন বেলুচিস্তান প্রতিষ্ঠার লক্ষ্যে 2000 সাল থেকে সশস্ত্র যুদ্ধ করে আসছে বেলুচিস্তান লিবারেশন আর্মি। সেই থেকে তারা নিয়মিতভাবে হামলা করে আসছে পাকিস্তান আর্মি, পুলিশ ও সরকারি কর্মকর্তাদের ওপর। হামলার পাশাপাশি বিভিন্ন সময় অপহরণ ও জিম্মির ঘটনারও আশ্রয় নেয় তারা। বেলুচিস্তান প্রদেশে গোয়াদর বন্দর নির্মাণ সহ বিভিন্ন চীনা প্রকল্পে কর্মরত চীনা কর্মকর্তাদের ওপরও প্রায়ই প্রাণঘাতী হামলা চালায় তারা। পাকিস্তানের অভিযোগ, বেলুচিস্তান লিবারেশন আর্মি সহ পাকিস্তানি তালেবানদের পেছনে সরাসরি রয়েছে ভারত। বর্তমানে আফগানিস্তানের তালেবান সরকারের সহায়তায় ভারত আফগান সীমান্ত থেকে সহায়তা করছে পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের। পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের মূল ঘাঁটি আফগানিস্তান সীমান্তের অভ্যন্তরে। তারা সরাসরি আফগানিস্তানের ভূমি ব্যবহার করে পাকিস্তানের উপর হামলা চালায়। অনেক সময় পাহাড়ি এলাকা দিয়ে পাকিস্তানে প্রবেশ করে হামলা চালিয়ে আবার আফগানিস্তানে চলে যায় বিচ্ছিন্নতাবাদীরা। গত বছর এ নিয়ে পাকিস্তান আফগানিস্তান বিরোধ তীব্র আকার ধারণ করে। পাকিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় পাকিস্তান আর্মি। এরপর দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়, যা এখনও চলমান রয়েছে। ইরানের রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের লক্ষ্যে অনড় অবস্থানে রয়েছে ইসরায়েল। ইরানে সরকার পরিবর্তনের জন্য নেতানিয়াহু সরকার অব্যাহতভাবে লবিং করে যাচ্ছে ট্রাম্প প্রশাসনের পেছনে। ইসরায়েল গোয়েন্দা সংস্থা সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সূত্র উল্লেখ করে শনিবার বিবিসি প্রকাশ করেছে এই খবর। বিবিসি সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবর ও বিশ্লেষণ অনুযায়ী বর্তমানে ইরান ঘিরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সমর প্রস্তুতির পেছনে রয়েছে ইসরায়েল। এছাড়া গত মাসে ইরানে ছড়িয়ে পড়া সরকার বিরোধী বিক্ষোভের পেছনেও ভূমিকা রয়েছে ইসরায়েলের, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বিক্ষোভকারীদের পক্ষে উস্কানিমূলক বিবৃতি দিয়েছেন বারবার। সেখানে ইরানে বিক্ষোভের পক্ষে ইসরায়েলের ভূমিকা আর গোপন কিছু নয়। নেতানিয়াহু সরকারের লক্ষ্য কট্টর ইসরায়েল ভক্ত ট্রাম্পকে দিয়েই ইরানের সরকার পরিবর্তনের কাজ সম্পন্ন করা। নেতানিয়াহু সরকার চায় যুক্তরাষ্ট্র সরাসরি হামলা পরিচালনা করুক ইরানে। ইসরায়েল ট্রাম্প প্রশাসনকে বুঝিয়েছে, ইরানের পারমাণবিক বোমা তৈরির কর্মসূচি ও ব্যালিস্টিক মিসাইল সিস্টেম ইসরায়েল, ইউরোপ সহ গোটা বিশ্বের জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি। তাই এখনই তাদের এই অস্ত্র সক্ষমতা ধ্বংস করতে হবে। এদিকে আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছে। ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানির অফিস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার একটি ফ্রেমওয়ার্ক বা কাঠামো প্রস্তুত করছে। গত বুধবার ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যে নৌবহর পাঠানোর পর ইরান তাদেরকে আলোচনার প্রস্তাব দিয়েছে। এদিকে শনিবার ইসরায়েল গাজায় বিমান হামলা চালিয়ে হত্যা করেছে কমপক্ষে 33 জন ফিলিস্তিনিকে। ট্রাম্প প্রশাসন যখন গাজায় বোর্ড অফ পিস গঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তখন ইসরায়েল প্রতিদিন গাজায় হামলা চালিয়ে ফিলিস্তিনিদের এভাবে হত্যা করে চলছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের চলমান এ হত্যাকাণ্ডের মধ্যে শুক্রবার ইসরায়েলের কাছে $7 বিলিয়ন মূল্যের অস্ত্র বিক্রি অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বা স্টেট ডিপার্টমেন্ট। অনুমোদন দেওয়া অস্ত্রের মধ্যে রয়েছে 30টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ও ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ওয়েপন। যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্রের মাধ্যমেই মূলত ইসরায়েল গাজায় হত্যা করেছে লক্ষাধিক ফিলিস্তিনিদের। এর মধ্যে 70,000 ফিলিস্তিনি নিহতের কথা স্বীকার করেছে ইসরায়েল।
ইরানের সামরিক বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো সামরিক পদক্ষেপ মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের যে কোনো ভুল পদক্ষেপ তাদের নিজেদের নিরাপত্তা বিপন্ন করবে এবং পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। শনিবার সশস্ত্র বাহিনীর এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে জেনারেল হাতামি বলেন, ইরান এখন সর্বোচ্চ প্রতিরক্ষা প্রস্তুতিতে রয়েছে। সামরিক বাহিনীর সব শাখার মধ্যে নিবিড় সমন্বয় বজায় রয়েছে। শত্রুদের উদ্দেশ্য সম্পর্কে ইরান সম্পূর্ণ সচেতন উল্লেখ করে তিনি বলেন, শত্রুরা আমাদের পূর্ণ নজরদারিতে রয়েছে এবং তাদের অশুভ ইচ্ছা সম্পর্কে আমরা অবগত বলেই আমাদের আঙ্গুল ট্রিগারেই রয়েছে। তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সরাসরি লক্ষ্য করে বলেন, যদি তারা কোনো প্রকার ভুল হিসাব বা পদক্ষেপ গ্রহণ করে তবে ইরান বিন্দুমাত্র দ্বিধা না করে তার জবাব দেবে। এতে তাদের নিজেদের নিরাপত্তা, তাদের বাহিনী এবং বিশেষ করে অপরাধী ইহুদিবাদী শাসক গোষ্ঠী গুরুতর বিপদের সম্মুখীন হবে। হাতামি উল্লেখ করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া সাম্প্রতিক 12 দিনের যুদ্ধ ইরানকে আরও শক্তিশালী করেছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র সক্ষমতা, আকাশ প্রতিরক্ষা এবং শত্রুকে প্রতিহত করার ক্ষেত্রে ইরানের শক্তি বহুগুণ বেড়েছে। তিনি বলেন, এমনকি রাশিয়াও, যারা 3 বছরের বেশি সময় ধরে ন্যাটোর সঙ্গে লড়ছে, তাদেরও আমাদের এই 12 দিনের অভিজ্ঞতা নেই। আমরা শত্রুর সর্বাধুনিক প্রযুক্তি এবং হাইব্রিড যুদ্ধের সরাসরি মোকাবেলা করেছি এবং তাদের শক্তি ও দুর্বলতাগুলো চিহ্নিত করেছি। জেনারেল হাতামি প্রতিবেশী দেশগুলোর প্রশংসা করে বলেন, তারা ইরানের বিরুদ্ধে তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে না দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তিনি আবার মনে করিয়ে দেন, ইরানের উপর যে কোনো হামলা পুরো পশ্চিম এশিয়ায় নিরাপত্তাহীনতা ছড়িয়ে দেবে। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে ইউরোপীয় থিঙ্ক ট্যাঙ্ক ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনস বা ECFR চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। তাদের বিশ্লেষণ অনুযায়ী, যদি যুক্তরাষ্ট্র ইরানের উপর কোনো সামরিক হামলা চালায় তবে ইরান তার এমন কিছু গোপন সামরিক ক্ষমতা ব্যবহার করবে যা বিশ্বকে অবাক করে দিতে পারে। বার্লিন ভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান গত কয়েক দশকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। তাদের হাতে এমন কিছু অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র ও রণকৌশল রয়েছে যা তারা এখনও জনসম্মুখে আনেনি। এই গোপন ক্ষমতার মধ্যে উন্নত ড্রোন প্রযুক্তি, সাইবার যুদ্ধের সক্ষমতা এবং এমন কিছু ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে যা শত্রুপক্ষের রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। বিশ্লেষকদের মতে, ইরান কেবল প্রথাগত যুদ্ধের উপর নির্ভর করছে না, তারা দীর্ঘ সময় ধরে অসম যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। যদি মার্কিন নৌবহর বা বিমান বাহিনী আঘাত হানে তবে ইরান তাদের সেই গোপন প্রযুক্তির মাধ্যমে পাল্টা আঘাত করবে, যা মার্কিন সামরিক বাহিনীর জন্য অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, তেহরানের ওপর যে কোনো হামলা কেবল ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইরান তার এই গোপন শক্তি ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা এবং তাদের মিত্রদের উপর ভয়াবহ হামলা চালাতে পারে। এতে পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। ইউরোপীয় থিঙ্ক ট্যাঙ্কটি মনে করে, ইরানকে সাধারণ কোনো সামরিক শক্তি হিসেবে বিবেচনা করা যুক্তরাষ্ট্রের জন্য বড় ভুল হতে পারে। ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ঝুঁকি নিতে প্রস্তুত এবং তাদের হাতে থাকা অপ্রকাশিত সামরিক অস্ত্রগুলোই হতে পারে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার প্রধান হাতিয়ার। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সংঘাত চায় না। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যে কোনো বড় ধরনের সংঘাত উভয় পক্ষ এবং পুরো অঞ্চলের জন্য ভয়াবহ ক্ষতি বয়ে আনবে। শনিবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে এক ফোন আলাপে পেজিশকিয়ান এই মন্তব্য করেন। ইরানি প্রেসিডেন্সির এক বিবৃতিতে তার বরাতে বলা হয়, ইরান কখনো যুদ্ধ চায়নি এবং কোনোভাবেই যুদ্ধ চায় না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যুদ্ধ ইরান, যুক্তরাষ্ট্র বা এই অঞ্চলের কারোর স্বার্থই রক্ষা করবে না। এই ফোনালাপে এমন এক সময় হলো যখন মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর USS আব্রাহাম লিঙ্কন এর উপস্থিতিকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলছে এবং তিনি আশা করেন আলোচনার মাধ্যমে কোনো সমাধান আসবে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো সমঝোতা না হয় তবে আমাদের একটি বিশাল নৌবহর সেখানে এগিয়ে যাচ্ছে। ট্রাম্পের এই আর্মাডা বা নৌবহরের হুমকির জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করেছেন, ইরান আলোচনার জন্য প্রস্তুত থাকলেও কোনো ধরনের হুমকির মুখে নতি স্বীকার করবে
হবে না। এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি শনিবার জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার জন্য কাঠামোগত ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, মিডিয়ার অতিরঞ্জিত প্রচারণার বাইরেও আলোচনার প্রক্রিয়া এগিয়ে চলছে। ইরান সরকার স্পষ্ট করেছে তারা পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় রাজি, যদি তা সম্মানজনক ও সমমর্যাদার ভিত্তিতে হয়। তবে প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে কোনো আলোচনা বা সমঝোতা করা হবে না। যুক্তরাষ্ট্রকে প্রথমে তাদের হুমকির ভাষা ত্যাগ করতে হবে ও তেহরানের তরফে জানিয়ে দেওয়া হবে। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং ক্রমবর্ধমান উত্তেজনা হ্রাসের লক্ষ্যে এক জরুরি সফরে তেহরান পৌঁছেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি। রোববার তেহরানে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানান, কাতারি পররাষ্ট্রমন্ত্রীর এই সফর আঞ্চলিক দেশগুলোর মধ্যে চলমান পরামর্শ এবং সুসম্পর্কের অংশ। বৈঠকে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থায়িত্ব বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। বৈঠক শেষে কাতারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, দোহা আঞ্চলিক উত্তেজনা কমাতে এবং শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে নেওয়া সব উদ্যোগকে সমর্থন করে। কাতারি পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান উত্তেজনা থেকে এই অঞ্চলের জনগণকে রক্ষা করতে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। তিনি ভ্রাতৃত্বপূর্ণ ও বন্ধু প্রতিম দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কূটনৈতিক চ্যানেলে সকল মতভেদ দূর করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। কাতারি প্রতিনিধি দলের সঙ্গে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানির বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে একটি টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা নিয়ে আলোচনা হয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে, গাজায় যুদ্ধবিরতি চুক্তির স্থায়িত্ব সম্পূর্ণভাবে নির্ভর করছে ইসরায়েলের আচরণের উপর। হামাসের সিনিয়র নেতা খলিল আল হাইয়া এক বিবৃতিতে সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি ফিলিস্তিনিদের উপর হামলা ও অপরাধ অব্যাহত রাখে তবে হামাস এই চুক্তিতে আর দায়বদ্ধ থাকবে না। খলিল আল হাইয়া জানান, হামাস বর্তমানে মধ্যস্থতাকারী এবং বিভিন্ন আন্তর্জাতিক মহলের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছে। তিনি বলেন, ইসরায়েল গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখতে যেসব মিথ্যা ও ভিত্তিহীন অজুহাত দিচ্ছে, হামাস তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান যেন ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে চলতে বাধ্য করা হয়। গাজার সরকারি তথ্য দপ্তরের বরাতে সংবাদে জানানো হয়েছে, গত অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েল প্রায় 1450 বার চুক্তি লঙ্ঘন করেছে। আল হাইয়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল রাফা এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের দমনের নামে যেসব অভিযান চালাচ্ছে তার ভয়াবহ পরিণতির জন্য তারা নিজেরাই দায়ী থাকবে। গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক লঙ্ঘনের মাধ্যমে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে মিশর। শনিবার মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। মিশর সতর্ক করে বলেছে, এ ধরনের হামলা গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার রাজনৈতিক প্রচেষ্টাকে সরাসরি হুমকির মুখে ফেলছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, শনিবার গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 25 থেকে 30 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু ও নারীও রয়েছে। খান ইউনিসের একটি বাস্তুচ্যুত তাঁবু এবং গাজা সিটির একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হাওয়াই প্রাণঘাতী হামলাকে যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে কায়রো। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এমন এক সময়ে এই হামলাগুলো চালানো হচ্ছে যখন আন্তর্জাতিক ও আঞ্চলিক পক্ষগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ এবং নিরাপত্তা পরিষদের 2803 নম্বর প্রস্তাব বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। মিশর মনে করে এই বারবার লঙ্ঘন রাজনৈতিক পথকে সংকুচিত করছে এবং গাজায় মানবিক ও নিরাপত্তা স্থিতিশীলতা আনার পরিবেশ নষ্ট করছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্প গত এক দশকে যে ধারাবাহিক রূপান্তরের মধ্য দিয়ে গেছে তার সর্বশেষ ও সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রকাশ ঘটেছে ডিরেক্টেড এনার্জি অস্ত্র ব্যবস্থা দারহা উন্মোচনের মাধ্যমে। ড্রাগন অর্থবোধক এই নামটি কেবল প্রতীকী নয়, বরং তুরস্কের কৌশলগত আত্মবিশ্বাস ও প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন। আধুনিক যুদ্ধক্ষেত্রে যেখানে ড্রোন, লয়টারিং মিউনিশন এবং স্বয়ংক্রিয় মানববিহীন আকাশযান ক্রমেই কেন্দ্রীয় ভূমিকা নিচ্ছে, সেখানে প্রচলিত ক্ষেপণাস্ত্র ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠছে। একদিকে ক্ষেপণাস্ত্রের উচ্চ মূল্য,
অন্যদিকে ড্রোন ঝাঁকের মতো স্বল্প মূল্যের কিন্তু সংখ্যায় বিপুল হুমকি। এই বৈপরীত্যই ডিরেক্টেড এনার্জি অস্ত্রের মতো সমাধানকে অনিবার্য করে তুলেছে। এজদারহা ঠিক এই প্রেক্ষাপটে আবির্ভূত হয়েছে, যা শুধু একটি নতুন অস্ত্র নয়, বরং যুদ্ধের দর্শনে এক মৌলিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। ডিরেক্টেড এনার্জি অস্ত্র বলতে মূলত এমন সিস্টেমকে বোঝায় যা গোলাবারুদ বা বিস্ফোরক ব্যবহার না করে শক্তিকে সরাসরি অস্ত্র হিসেবে প্রয়োগ করে। এই শক্তি হতে পারে লেজার, মাইক্রোওয়েভ কিংবা উচ্চ ক্ষমতা সম্পন্ন তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। এজদারহা এই ধারার মধ্যেই পড়ে, তবে এর বিশেষত্ব হল এটি ড্রোন ও ইউএভির বিরুদ্ধে বিশেষভাবে অপটিমাইজড। প্রচলিত এয়ার ডিফেন্স সিস্টেম সাধারণত বিমান বা ক্ষেপণাস্ত্রের মতো বড় ও তুলনামূলকভাবে ধীর লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে তৈরি, কিন্তু আধুনিক যুদ্ধক্ষেত্রে ক্ষুদ্র, কম রাডার সিগনেচারের দ্রুতগামী এবং স্বায়ত্তশাসিত ড্রোনের আবির্ভাব সেই পুরনো সমীকরণ ভেঙে দিয়েছে। একটি স্বল্প মূল্যের কোয়াডকপ্টার ড্রোনও আজ একটি সামরিক ঘাঁটি, জাহাজ বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে। এজদারহা এই বাস্তবতাকে মাথায় রেখেই নকশা করা হয়েছে। আসেলসানের মতো একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই প্রযুক্তির বিকাশ তুরস্কের প্রতিরক্ষা শিল্পের পরিপক্কতার প্রমাণ। অতীতে তুরস্ক ছিল মূলত আমদানি নির্ভর একটি দেশ, বিশেষ করে উচ্চ প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থায়। কিন্তু রাজনৈতিক সীমাবদ্ধতা, নিষেধাজ্ঞা এবং কৌশলগত স্বার্থের সংঘাত তুরস্ককে ধীরে ধীরে আত্মনির্ভরতার পথে ঠেলে দেয়। এই প্রক্রিয়ায় আসেলসান, তাই, রকেটসানের মতো প্রতিষ্ঠানগুলো শুধু দেশীয় চাহিদা পূরণেই নয়, বরং বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সক্ষমতা অর্জন করেছে। এজদারহা সেই ধারাবাহিকতার অংশ, যেখানে তুরস্ক শুধু বিদ্যমান প্রযুক্তি অনুকরণ করছে না, বরং নিজস্ব প্রয়োজন ও কৌশলগত অভিজ্ঞতার আলোকে নতুন সমাধান তৈরি করছে। এজদারহার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর শক্তি প্রক্ষেপণের ধরন। উচ্চ ক্ষমতা সম্পন্ন তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ লক্ষ্যবস্তুর দিকে নিক্ষেপ করে এটি ড্রোনের ইলেকট্রনিক সিস্টেমে তাৎক্ষণিক প্রভাব ফেলে। আধুনিক ড্রোনগুলো মূলত ইলেকট্রনিক্সের উপর নির্ভরশীল। ফ্লাইট কন্ট্রোলার, জিপিএস, যোগাযোগ লিঙ্ক, সেন্সর, ক্যামেরা সবকিছুই সংবেদনশীল সার্কিটের মাধ্যমে পরিচালিত হয়। এজদারহার শক্তি তরঙ্গ এই সার্কিটগুলোর মধ্যে বিঘ্ন সৃষ্টি করে, কখনো স্থায়ী ক্ষতি ঘটায়, আবার কখনো সাময়িকভাবে অচল করে দেয়। ফলাফল হিসেবে ড্রোনটি নিয়ন্ত্রণ হারায়, দিকভ্রষ্ট হয় অথবা সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে দেয়। এই প্রক্রিয়াটি কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে, যা যুদ্ধক্ষেত্রে প্রতিক্রিয়ার সময়কে নাটকীয়ভাবে কমিয়ে আনে। ড্রোন ঝাঁক বা সোয়ার্ম মোকাবেলায় এই প্রযুক্তির গুরুত্ব আরও স্পষ্ট। প্রচলিত ক্ষেপণাস্ত্র ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিটি লক্ষ্যবস্তুর জন্য আলাদা ক্ষেপণাস্ত্রের প্রয়োজন হয়। যদি একসঙ্গে 10, 20 বা 50টি ড্রোন আক্রমণ করে, তবে প্রতিরক্ষার খরচ আক্রমণের খরচের তুলনায় বহুগুণ বেড়ে যায়। এই পরিস্থিতিকে অনেক বিশ্লেষক কস্ট এক্সচেঞ্জ রেশিও সমস্যা হিসেবে চিহ্নিত করেন। এজদারহা এই সমস্যার একটি কার্যকর সমাধান দেয়, কারণ একবার সিস্টেম সক্রিয় থাকলে তা ধারাবাহিকভাবে একাধিক লক্ষ্যবস্তুর উপর শক্তি প্রয়োগ করতে পারে, অতিরিক্ত গোলাবারুদের প্রয়োজন ছাড়াই। ফলে প্রতিটি ড্রোন ধ্বংস বা নিষ্ক্রিয় করার খরচ তুলনামূলকভাবে খুবই কম। এজদারহার আরেকটি কৌশলগত সুবিধা হলো এর গতি। যেহেতু শক্তি তরঙ্গ আলোর গতিতে চলাচল করে, তাই লক্ষ্যবস্তুর কাছে পৌঁছাতে কার্যত কোনো সময় লাগে না। প্রচলিত ক্ষেপণাস্ত্র বা কামানের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর গতি, দিক পরিবর্তন এবং প্রতিক্রিয়া সবই সমান গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়, কিন্তু ডিরেক্টেড এনার্জি অস্ত্রে সেই সীমাবদ্ধতা অনেকটাই কমে যায়। ছোট আকারের দ্রুতগতির ড্রোন, যেগুলোকে রাডারে ধরা কঠিন, সেগুলোর বিরুদ্ধেও এজদারহার কার্যকারিতা তুলনামূলকভাবে বেশি। এটি আধুনিক আকাশ প্রতিরক্ষার জন্য একটি বড় সুবিধা, বিশেষ করে শহর, সামরিক ঘাঁটি বা জাহাজের মতো স্থানে, যেখানে প্রতিক্রিয়ার সময় অত্যন্ত সীমিত। এই সিস্টেমটি তুরস্কের স্টিল ডোম আকাশ প্রতিরক্ষা কাঠামোর অংশ হিসেবে অন্তর্ভুক্ত হওয়া বিশেষ তাৎপর্য বহন করে। স্টিল ডোম মূলত একটি বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ধারণা, যেখানে বিভিন্ন পাল্লা ও প্রযুক্তির সিস্টেম একসঙ্গে কাজ করে। দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে স্বল্প পাল্লার কামান, রাডার, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা সবকিছুই এই কাঠামোর মধ্যে সমন্বিত। এজদারহা এই কাঠামোতে একটি নতুন স্তর যোগ করেছে, যা বিশেষভাবে ড্রোন ও ক্ষুদ্র ইউএভি হুমকির জন্য ডিজাইন করা। এর ফলে স্টিল ডোম শুধু প্রচলিত আকাশ হুমকি নয়, বরং ভবিষ্যতের অসমমিত এবং প্রযুক্তি নির্ভর হুমকির বিরুদ্ধেও প্রস্তুত হচ্ছে। মাঠ পর্যায়ের পরীক্ষার ফলাফল এজদারহার সম্ভাবনাকে আরও জোরালোভাবে তুলে ধরে।
কয়েকশো মিটার দূরত্বে একাধিক ড্রোনকে একই সময়ে নিষ্ক্রিয় করার সক্ষমতা প্রমাণ করে যে এটি শুধু পরীক্ষাগারের প্রযুক্তি নয়, বরং বাস্তব যুদ্ধক্ষেত্রের জন্য উপযোগী একটি সিস্টেম। সীমিত পরিসরে ধারাবাহিক উৎপাদনে প্রবেশ অর্থ হল তুরস্ক এই প্রযুক্তিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে এবং দ্রুত বাস্তব ব্যবহার আনতে চায়। এটি এমন এক সময় ঘটছে যখন মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন সংঘাতে ড্রোনের ব্যবহার দ্রুত বাড়ছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এজদারহার ভূরাজনৈতিক প্রভাবও কম গুরুত্বপূর্ণ নয়। তুরস্ক নিজে ক্রমেই একটি আঞ্চলিক শক্তি থেকে বৈশ্বিক প্রতিরক্ষা প্রযুক্তি সরবরাহকারীতে রূপান্তরের চেষ্টা করছে। ড্রোন প্রযুক্তিতে বায়রাক্তার TB2-র সাফল্য ইতিমধ্যে তুরস্ককে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করেছে। এখন যদি এজদারহার মতো ডিরেক্টেড এনার্জি অস্ত্র কার্যকরভাবে বাস্তবায়িত হয়, তবে ভবিষ্যতে রপ্তানিযোগ্য পণ্যে পরিণত হয়, তবে তুরস্ক প্রতিরক্ষা শিল্পে নতুন এক বাজারে প্রবেশ করবে। অনেক দেশেই ড্রোন হুমকির মুখে রয়েছে, কিন্তু উন্নত পশ্চিমা সিস্টেমগুলো প্রায় অত্যন্ত ব্যয়বহুল বা রাজনৈতিকভাবে সীমাবদ্ধ। তুরস্ক এই শূন্যস্থান পূরণ করতে পারে তুলনামূলকভাবে সাশ্রয়ী কিন্তু কার্যকর সমাধানের মাধ্যমে। তবে এই প্রযুক্তির কিছু সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ রয়েছে যা উপেক্ষা করা যায় না। ডিরেক্টেড এনার্জি অস্ত্র সাধারণত শক্তির উৎসের উপর নির্ভরশীল। দীর্ঘ সময় ধরে উচ্চ ক্ষমতা সম্পন্ন শক্তি উৎপাদন ও ব্যবস্থাপনা একটি প্রযুক্তিগত চ্যালেঞ্জ। এছাড়া আবহাওয়া, ভূপ্রকৃতি এবং ইলেকট্রনিক কাউন্টার মেজার এই ধরনের সিস্টেমের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে। উদাহরণস্বরূপ, উন্নত শিল্ডিং বা হার্ডেন্ড ইলেকট্রনিক্স ব্যবহার করে কিছু ড্রোন এ ধরনের আক্রমণের বিরুদ্ধে আংশিক প্রতিরোধ গড়ে তুলতে পারে। ফলে এজদারহাকে একক সমাধান হিসেবে নয়, বরং একটি সমন্বিত প্রতিরক্ষা কাঠামোর অংশ হিসেবে দেখতে হবে। তারপরও সামগ্রিকভাবে বিচার করলে এজদারহা আধুনিক আকাশ প্রতিরক্ষায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটি দেখায় যে যুদ্ধক্ষেত্রের চরিত্র বদলাচ্ছে এবং সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিও বিবর্তিত হচ্ছে। গোলাবারুদের যুগ থেকে শক্তির যুগে এই উত্তরণ শুধু প্রযুক্তিগত নয়, বরং কৌশলগত ও অর্থনৈতিক দিক থেকেও গভীর প্রভাব ফেলবে। তুরস্ক এই পরিবর্তনের সামনের সারিতে থাকতে চায় এবং এজদারহা সেই আকাঙ্ক্ষারই একটি দৃশ্যমান রূপ। ভবিষ্যতের দিকে তাকালে বলা যায়, এজদারহার মতো সিস্টেমগুলো শুধু ড্রোন প্রতিরোধেই সীমাবদ্ধ থাকবে না। উন্নত সংস্করণে এগুলো ক্ষেপণাস্ত্র, রকেট, এমনকি স্থলভিত্তিক ইলেকট্রনিক হুমকির বিরুদ্ধেও ব্যবহৃত হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত সেন্সর ও নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ ধারণার সঙ্গে একীভূত হয়ে ডিরেক্টেড এনার্জি অস্ত্রগুলো আগামী দশকে আকাশ প্রতিরক্ষার চেহারাই বদলে দিতে পারে। তুরস্ক যদি এই পথে ধারাবাহিকভাবে বিনিয়োগ ও উন্নয়ন চালিয়ে যায়, তবে এজদারহা শুধু একটি অস্ত্র হিসেবে নয়, বরং একটি নতুন যুগের সূচক হিসেবেও ইতিহাসে স্থান করে নিতে পারে। সবশেষে বলা যায়, এজদারহা তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতায় একটি নতুন মাত্রা যোগ করেছে, যা কেবল প্রযুক্তিগত উৎকর্ষ নয়, বরং কৌশলগত দূরদর্শিতারও প্রতিফলন। ড্রোন ও ইউএভি হুমকির যুগে এটি একটি বাস্তবসম্মত, কার্যকর এবং ভবিষ্যৎমুখী সমাধান হিসেবে আবির্ভূত হয়েছে। এর সফল বাস্তবায়ন তুরস্ককে আকাশ প্রতিরক্ষা ও ডিরেক্টেড এনার্জি প্রযুক্তির ক্ষেত্রে বৈশ্বিক মানচিত্রে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে পারে এবং একই সঙ্গে আধুনিক যুদ্ধের গতিপথ সম্পর্কে আমাদের বোঝাপড়াকে আরও নতুন করে সংজ্ঞায়িত করবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।